শুভ অপরাহ্ন। আপনারা আমাদের সংগঠন অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট নামটা থেকেই বুঝতে পারছেন যে একটু ভিন্ন ধর্মী সংগঠন। তো আমরা জন্মগতভাবে বুদ্ধ চর্চার সাথে যুক্ত ধারাবাহিকভাবে, এবং আমাদের বুদ্ধ চর্চায় যে কোনো ভালো আলোচনা যা মানুষকে মধ্যে জ্ঞান বিতরণ করে, জ্ঞান অর্জনে সহায়তা করেন, সেই ধরনের আলোচনা পর্বের শেষে বুদ্ধের যুগ থেকে আমরা সবাই সাধুবাদ দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করি। আমরা বলি সাধু 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 তিনবার, যেটি মাধ্যমে আমরা বলতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটাই যথার্থ, সেটি ঠিক, সেটি উত্তম। এবং এই ধারা বিশ্বভারতীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তিনি যে কোনো বক্তব্য শেষে আজও সেখানে সাধুবাদ প্রদান করা হয়। সুতরাং স্যার যে বক্তব্য রাখলেন অধ্যাপক সুধাংশু কুমার সরকার মহাশয়, আমাদের হিমাংশু কুমার সরকার মহাশয়, তো তার যে বক্তব্য আমাদের সবাইকে মোহিত করেছে, তো তার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে একটু অনুরোধ করবো, আত্মালিমায় আসুন আমরা সবাই মিলে তিনবার তাকে সাধুবাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় অধ্যাপক সরকার, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই সভা, এবং আমরা যারা কলকাতা থেকে দীর্ঘ পরিক্রমা করে এখানে এসেছি, ওনার সঙ্গে ওনার সাক্ষাৎ পাবো, ওনার থেকে এইখানকার ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই উনি ওনার বক্তব্য রেখেছেন। মঞ্চে আমাদের উপস্থিত আছেন মাননীয় উপাচার্যদ্বয়, তাদেরকে আমরা যথাযথ সম্মান জ্ঞাপন করে ইতিহাস অনুসন্ধান পরিষদের কর্মকর্তাদের সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সুধীবৃন্দকে যথাযথ সম্মানপূর্বক আমরা দু চার কথা বলবো। বিশেষত ইতিপূর্বে অধ্যাপক পান্ডে এবং অধ্যাপক সরকার যে কথা বলেছেন, তারপরে আমাদের এই প্রসঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না, এবং আমাদের মধ্যে থেকে মাননীয় সত্যকাম মহাশয় আছেন, উনিও বলবেন এই বিষয়ে দু চার কথা। আমি একটু অন্য ইতিহাস সম্পর্কে আপনাদেরকে অবগত করব। স্যার বলছিলেন যে বাংলায় বুদ্ধ চর্চার শেষ আশ্রয়স্থল হিসাবে স্বীকৃত হয়েছে, এবং পরবর্তীতে এটি বিবর্তিত এবং বিকৃত হয়েছে, এবং এই বিবর্তিত বিকৃত যে বুদ্ধ চর্চা, সেই বুদ্ধ চর্চা ইসলামের আগ্রাসনে এবং ব্রাহ্মণ্যবাদের যে প্রাবল্যতা, তার পরিপ্রেক্ষিতে ক্রমশ কিছু ঘটেছে, এবং কিছু হতে হতে আমরা লক্ষ্য করি যে হিমালয় পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে তার অবস্থান লক্ষ্য করা যায়, এবং ভারতবর্ষের প্রেক্ষিতে উত্তর থেকে পূবের পশ্চিমে পূবের দিকে যদি আমরা ক্রমশ সরে আসি, দেখবো যে এখানে কিন্তু বুদ্ধ পরবর্তী সময় ওই বুদ্ধ চর্চার ধারাবাহিকতাটা আজও বহন করে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী জেলাসমূহ যথা কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ইত্যাদি এলাকায় বুদ্ধ চর্চার যে ধারাবাহিকতা, তা দীর্ঘ হাজার বছরের একটি ইতিহাস। বুদ্ধ চর্চার যে মানুষগুলি সম্পৃক্ত ছিলেন, তারা যেমন মগধ রাজ্য থেকে ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয়েছিলেন, একই সঙ্গে সেই সময় যে আকিয়া যে বার্মা দেশের একটি অংশ, এবং সেখানে যে বৌদ্ধ শাসন চলত, তার আনুকূল্যতা পেয়ে সেখানে তারা অবস্থান করে, এবং তাদের যে বুদ্ধ চর্চা তা একেবারে বিকৃত বিবর্তিত একটি বুদ্ধ চর্চা। এবং আমরা
যে বর্তমান বাংলাভাষী মানুষজন তারা সেই অংশের মানুষদের প্রতিনিধি হিসাবে নিজেরা প্রতিষ্ঠিত হবার চেষ্টা করেছি। এবার আমরা এসে এখানে একটি ছোট্ট ইতিহাস বলতে হয় যে 1864 খ্রিস্টাব্দে আকিয়াব থেকে শ্রদ্ধেয় সারমেধ মহাস্থির মহোদয় তিনি চট্টগ্রাম অঞ্চলে আসেন এবং আরাকান প্রদেশ যেহেতু সে সময় বুদ্ধ চর্চার থেরবাদী বুদ্ধ চর্চার বা যা পূর্ববর্তী হীনযান বুদ্ধ চর্চার তার পীঠস্থান ছিল, সেখান থেকে তিনি এসে যখন লক্ষ্য করেন যে চট্টগ্রামের বৌদ্ধরা তারা বিকৃত বৌদ্ধ ধর্ম চর্চায় আবিষ্ট হয়ে আছে, তখন তাদেরকে তিনি পুনরায় থেরবাদী বিশুদ্ধ বুদ্ধ চর্চার মধ্যে ফিরিয়ে আনতে প্রয়াসী হন এবং স্থানীয় যে বৌদ্ধ ধর্মগুরুরা ছিলেন তারা তার সঙ্গে সহমত পোষণ করেন এবং পরবর্তীতে চট্টগ্রামে থেরবাদা বুদ্ধিজম প্রতিষ্ঠা পায়। স্বাভাবিকভাবেই দেশভাগের পরে অনেকের মতো বাংলাভাষী বৌদ্ধরা তারাও বিচ্যুত হয়েছেন একটা অংশ তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, মূলত দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন গ্রামগঞ্জে তারা নিজস্ব পল্লী স্থাপন করেন এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ইত্যাদি জেলায় বেশ কিছু এবং চা বাগান অঞ্চলে বেশ কিছু বাংলাভাষী বৌদ্ধ পল্লী সংগঠিত হয়। আমরা যারা অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের প্রতিনিধিত্ব করছি তাদের থেকে জানাই যে তাদের সম্পর্কে 1973 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং ধারাবাহিকভাবে আমরা কতগুলো বিশেষ কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিগত প্রায় 50 বছর যাবৎ, যার মধ্যে অন্যতম হলো যে বিভিন্ন অংশে যে বুদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানগুলো, বুদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ অনুসন্ধান করা যায়, তার যাতে যথার্থ সংরক্ষণ এবং তার যথাযথ মর্যাদা জ্ঞাপন করা হয় তার জন্য সরকারের সঙ্গে নিয়ন্ত্রণ সংযোগ স্থাপন করা। আমরা পিছিয়ে পড়া মানুষ এবং সংখ্যালঘু মানুষ হিসাবে ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে সেটি যাতে সুরক্ষিত হয় তার জন্য নিরন্তর প্রয়াসী আমরা। একই সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, তাদের কেরিয়ার কাউন্সিলিং, দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন বৌদ্ধ সাহিত্যের প্রকাশনা ইত্যাদির মাধ্যমে সারা বছর ব্যাপী আমাদের সম্পৃক্ত থাকি। আমরা কলকাতার মধ্য কলকাতাস্থ ইন্টারিং এলাকায় আমাদের হেডকোয়ার্টার এবং আমাদের ওখানে নিজস্ব যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর মধ্যে আমাদের কিছুটা অংশ গেস্ট হাউসও আছে এবং নানা সময় ছাত্রছাত্রীরা যারা দূরবর্তী স্থান থেকে যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সব ছাত্রছাত্রীদের তারা পরীক্ষা বা তাদের নানা রকমের স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদির জন্য পরিষেবার জন্য তারা কলকাতায় যখন অবস্থান করতে আসেন আমরা তাদের পাশে সহায়ক হিসেবে ভূমিকা পালন করি। মোটামুটি ভাবে এই আমাদের কার্যক্রম, আমাদের সংগঠনের এই আমাদের পুরো পরিস্থিতি। আর স্যারের সম্পর্কে বলতে গেলে এই কথাই বলতে হয় যে আমি ওনার সঙ্গে আজকে আমার প্রথম আলাপ হলো। আমাদের মূল যোগাযোগের সূত্র ছিলেন আমাদের কৌশিক বিশ্বাস মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক। ওনার সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচিতি, ওনার সঙ্গে আমাদের বেশ কিছু কার্যক্রম চলতে থাকে। তো উনি বারে বলেছিলেন যে আপনারা একবার এখানে আসবেন, এখানে আমাদের বেশ কিছু গুণী মানুষজন আছেন তাদের সঙ্গে একটু যোগাযোগ করে কিছু যে বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ আছে তার যদি সংরক্ষণের জন্য কিছু উদ্যোগ নেওয়া যায়। তো সেটাই আমাদের মূলত উদ্দেশ্য। স্যার যা বলেছেন সেটি আমরা শুনলাম এবং শুনতে শুনতে বা স্যার সম্পর্কে ইতিপূর্বে আমি যতটুকু জানার সুযোগ পেয়েছিলাম তার মধ্য থেকে আমার মনে হয়েছিল যে রামাবতী বলে যে শেষ পাল সাম্রাজ্যের যে রাজধানী তার যে স্থান নির্ধারণ উনি করেছেন এবং যেটি
এশিয়াটিক সোসাইটি দ্বারা স্বীকৃতি লাভ করেছে, সেটি একেবারে অন্যতম শ্রেষ্ঠ তার কাজ। এ ব্যতীত তিনি পাল সাম্রাজ্যের যে 3টি ধারার কথা তিনি আজকে উল্লেখ করলেন না, কিন্তু তিনি এটির উপরে কি বড় কাজ করেছেন আমরা লক্ষ্য করেছি। যে গৌড় রাজ্যের একটা অংশ ছিল এত অঞ্চলে, গৌড় রাজ্যের আরেকটি অংশ ছিল বঙ্গ সমতটে, এবং তার দ্বিতীয় শাখাটি প্রসারিত হয়েছিল দক্ষিণ পশ্চিম বঙ্গ তথা উড়িষ্যার দিকে। এবং সেটিও আমরা যে অন্যান্য ঐতিহাসিকদের যে লেখনী পাই সেক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করতে পারিনি, কিন্তু তার যে এই অনুসন্ধান নিশ্চয়ই তিনি নথিভুক্ত করেছেন। আমাদের প্রয়াস থাকবে যে তার এই অনুসন্ধানগুলোর প্রতি যথাযথ সম্মাননা জ্ঞাপন করা যায়, তার প্রতি সরকারি যাতে দৃষ্টিপাত যথাযথভাবে হয় সেই হিসাবে প্রয়াসী হওয়া। এই কথাটুকু বলে আমি আবার সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি।